হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু না, আজ কোনো ব্লগ নয়, আজকে আসলে আমি নিজের ইন্ট্রোডাকশন দিতে চলে এসেছি আপনাদের কাছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার চ্যানেলটা তো আপনারা সবাই দেখেন, কিন্তু যারা যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন বা সাবস্ক্রাইবার নন অথচ ভিডিওগুলো দেখেন, কিন্তু তারা ঠিক ক্লিয়ারভাবে জানেন না যে আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়। এগুলো তো আপনাদের সামনে আমার তুলে ধরা উচিত, যেহেতু আপনারাও আমার পরিবারের সদস্য। এবং ঠিক সেই কারণেই আমার মনে হয়েছিল যে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরা উচিত, তাহলে আপনাদেরও কিছু একটা পরিষ্কার ধারণা তৈরি হবে আমার সম্বন্ধে বা আমার চ্যানেলের সম্বন্ধে। আপনারা আরও ভালোভাবে ভিডিওগুলো দেখতে পারবেন। এতদিন ধরে একদমই সময় করে উঠতে পারছিলাম না, কারণ আমি একটা ছোট্ট বাচ্চার মা, আপনারা সকলেই জানেন, এবং পদ্মফুল বেশ চঞ্চল, তাই আমি একদমই সময় করে উঠতে পারি না। তার সঙ্গে নিজের শরীরের কিছু অসুস্থতা আছে, সেই সব মিলিয়ে আজকে অবশেষে একটু সময় বের করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। আর এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আজকের প্রশ্নগুলির পরে আমি যতটা সম্ভব আজকে আমার সম্বন্ধে বলার চেষ্টা করছি, তারপর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমি নেক্সট আবার আরও একটা ভিডিও করার চেষ্টা করব। আপনাদের সকলকে আমার পাশে চাই। আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না, এগোতেও পারবো না। এবং আপনাদের এক একটা কমেন্ট আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক বলুন, কমেন্ট বলুন বা ডিসলাইক, যেটাই হোক, আপনাদের যদি ভিডিও ভালো না লাগে আপনারা অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। এবং কোথায় আরও ইমপ্রুভ করার প্রয়োজন আছে সেটাও জানাবেন। আপনারা নতুন কি দেখতে চান সেটাও জানাবেন, তাহলে আমি নতুন করে আবার কিছু তৈরি করতে পারবো। আমার এটাই মনে হয়েছে। যাই হোক, আজকে প্রথমেই বলি যে আমার নাম কি। আমার চ্যানেলের নাম দেখে আপনারা আশা করি সকলেই বুঝেছেন যে চ্যানেলের নাম বিন্দুর পদ্ম। তার কারণ বিন্দু আমার নাম। আমার নাম বিন্দু, এটি আমার ঠাকুমার দেওয়া নাম। আর আমার মেয়ের নাম পদ্মফুল, এটা আমার দেওয়া নাম। তো চ্যানেলটা যেহেতু আমার সংসারের সমস্ত কথা বা সমস্ত গল্প তুলে ধরার জন্য আপনাদের কাছে, আর আমার মেয়ের শৈশবটাকে তুলে ধরার জন্য, সেই কারণে চ্যানেলটির নাম বিন্দুর পদ্ম। মানে এটি বিন্দুর এবং বিন্দুর পদ্ম, বিন্দুর মেয়ে পদ্মফুল, তাদের দুজনের কথা বলার জন্য বা তাদের পরিবারের কথা বলার জন্য এই চ্যানেলটি শুরু করা হয়েছে। আর বলতে গেলে রইল বাকিদের কথা। না, বাকিদের কথা দিয়ে চ্যানেলটা মেন শুরু হয়নি। অবশ্যই বাকিরাও, পরিবারের বাকিরাও আমাদের চ্যানেলের মধ্যে থাকবে, নিশ্চয়ই থাকবে, থাকেও প্রতিটা ভিডিওতে। কিন্তু মেনলি আমার সংসারের নিত্যদিনের কথা, গল্প, সেগুলো স্মৃতি করে রাখার জন্য, মুঠোফোনে বন্দি করে রাখার জন্য এবং আপনাদের কাছে তুলে ধরার জন্য চ্যানেলটি করা। আর তার থেকেও মেন যেটা গুরুত্বপূর্ণ, আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে আমার মেয়ে যাতে বড় হয়ে তার শৈশবটাকে দেখতে পারে, তার শৈশবে তার ভালো লাগা খারাপ লাগা, সে কতটা চঞ্চল ছিল বা শান্ত ছিল, যাই হোক না কেন, সে কাদের সাথে বেড়ে উঠেছে, কি করেছে, কি দুষ্টুমি করেছে, এই সবগুলো যাতে সে বড় হয়ে তার মেয়েকে, তার ছেলেকে দেখাতে পারে, সে নিজে দেখতে পারে, সেই কারণে চ্যানেলটা করা। হয়তো বা কোনো দিন আমি থাকবো না, তার বাবা থাকবে না, তার দিম্মা দাদু ভাই বা বাড়ির সকলেই থাকবে না, সেদিন কিন্তু সে এই চ্যানেলের মধ্যে দিয়ে সব কিছু দেখতে পারবে। সে একটা আন্দাজ করতে পারবে যে তার ছোটোবেলাটা কিভাবে কেটেছে। আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন এই জিনিসটাতে, যেটা কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু এখন প্রযুক্তি অনেক উন্নত, অনেক এগিয়ে গেছে। আমাদের ছোটোবেলায় একটা ছবিও হয়তো আমাদের নেই ভালো করে, কিংবা হাতে গোনা কয়েকটা ছবি আছে, তখন সেই ফটোগ্রাফারকে ডেকে মারা ছবি তুলিয়েছে। কিন্তু এখন তো আমাদের প্রত্যেকের কাছে মোবাইল, ল্যাপটপ, কিছু না কিছু আছেই, তো আমরা কেন সেটা কাজে লাগাবো না।
কেন তাদের বড় বয়সে সেটা তুলে ধরার একটা সুযোগ করে দেব না? সেই কারণেই আমার মাথায় এই চিন্তা। আর এবার বলি আমার বাড়ি। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়া জেলা আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি। বাড়ি বলতে বাবার বাড়ির কথা বলছি। আমার নিজস্ব এখনও কোনো বাড়ি হয়নি। যদি কখনো করে উঠতে পারি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তাহলে অবশ্যই সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ির মধ্যে আমি নিজের একটা বাড়ি করতে পারি। আর আমার বাবার বাড়ি পুরুলিয়া, শ্বশুর বাড়িও পুরুলিয়া। দুটো বাড়ির ডিস্টেন্স এক জায়গা থেকে আরেক জায়গা 2 ঘন্টা মতো লাগে, 1.5 থেকে 2 ঘন্টা বাইকে। দুটোই গ্রামে। আমাদের শহরেও একটা বাড়ি আছে, সেখানে থাকি না, থাকি হচ্ছে এই গ্রামের বাড়িতে। শ্বশুর বাড়িও গ্রামে, দুটোই পুরুলিয়াতে, পুরুলিয়ার এক গ্রামে। আর এবার বলি আমি কোথায় থাকি। আমি থাকি সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোর, আপনারা সকলেই জানেন, সেখানে আমি থাকি। কেন থাকি? কারণ আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে এবং আমার নিজের পড়াশোনা ও চাকরি সূত্রে। সেটা ছিলাম 2024 অবধি। 2024 থেকে 2024-এর 11ই মে আমি আমার বাবার বাড়িতে শিফট হই। তার কারণ আমার শরীর ভীষণ অসুস্থ ছিল, সেই কারণে আসা। তারপরে যখন প্রেগনেন্সি আসে, তারপর থেকে তো আমি একটানা এখানেই রয়েছি বাবার বাড়িতে। কারণ আমার দেখাশোনা করার জন্য, এটা দুর্ভাগ্যের কথা যে কেউ নেই আমার মা বাবা ছাড়া। আমি সেই দিক থেকে খুব আনলাকি যে আমি সেরকমভাবে কারোর সাপোর্ট পাইনি। সেটা বয়স্কজনিত কারণে কিংবা আর্থিক কারণে বা পরিবেশের কারণে, যাই বলুন না কেন, অন্য কারোর সেরকমভাবে সুবিধা বা সাহচর্য আমি পাইনি। আমার বাবা মা একমাত্র আমার ভরসা, যে গত 2 বছর ধরে তারা আমার এবং আমার মেয়ের দেখভাল করে চলেছেন। তাই আমার কাছে কোনো উপায় নেই এই মুহূর্তে বাবার বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকার। মেয়ে যতদিন না একটু বড় হবে ততদিন অবধি আমি নিরুপায় হয়েই কিছুটা বাবার বাড়িতে রয়েছি, শুধুমাত্র তাদের সাহায্যের জন্য। আজকে সত্যি কথা বলতে তাদের সেবা ছাড়া, তাদের সাহচর্য ছাড়া আমি সুস্থ হয়ে আপনাদের সামনে বেঁচে ফিরতে পারতাম না, আজকে এই কথা বলতে পারতাম না। আর আমার মেয়েও জন্ম নিতে পারতো না। আমার মেয়ের যখন জন্ম, তারপরই ওকে আইসিইউতে ভর্তি করতে হয়, ভীষণ শরীর খারাপ যায়। আর আমার খুব সিরিয়াস অবস্থা, তো আমার দেখভাল করার মতো কোনো ক্ষমতাই ছিল না আমার মেয়েকে। সব কিছুই আমার মা বাবার জন্য সম্ভব হয়েছে, আমার মা বাবা না থাকলে সম্ভব হতো না। এবার বলি আমার হাজব্যান্ডের কথা। আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি তো সাপোর্ট পেয়েছি, কিন্তু সেটা মেন্টালি কম, ইকোনমিক্যালি বেশি। এই কারণ সে তো আমার কাছে থাকতে পারে না, চাইলেও থাকতে পারে না। একই রকমভাবে আমিও চাইলে তার কাছে থাকতে পারি না, কারণ ওই যে বললাম, দেখার কেউ নেই, নিরুপায়। মা বাবার পক্ষে ব্যাঙ্গালোরে গিয়ে আমার কাছে পার্মানেন্ট থাকা সম্ভব নয়। আর আমার হাজব্যান্ডেরও যদি এখানে আসতে হয় তাহলে তো তার চাকরি ছাড়া হয়ে যাবে। পেট চলবে কিভাবে বলুন? পেট চালানোর জন্য 3-3টে মানুষের পেট, এই সবের জন্য বা ভবিষ্যতের কথা ভেবে একটা তো দিন চালানোর জন্য টাকা পয়সা লাগে, তার জন্য তো চাকরির জায়গায় যেতে হবে, নিজের কর্মস্থলে না গেলে কি করে হবে। সেই কারণে সে বাধ্য আমার থেকে দূরে থাকতে, বা আমিও তার থেকে দূরে থাকতে। তাই এখানে আমি, বিগত অনেক মানুষেরই এটা প্রশ্ন ছিল যে আপনি বাপের বাড়িতে কেন আছেন, বা আপনি শ্বশুর বাড়ি কেন যান না, এইসব। তো আমি বিগত 2 বছর ধরে একটানা 2024-এর 11ই মে থেকে 2026-এর জুন এখনও অবধি আমি একটানা বাপের বাড়িতে, এবং আশা করি
আরও কিছুদিন, পদ্মফুল যতদিন না স্কুলে ভর্তি হচ্ছে ততদিন অবধি বাবার বাড়ি ছাড়া আমার উপায় নেই, এখানেই থাকতে হবে। এবার বলি শ্বশুর বাড়িতে কেন থাকি না। শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা পরিষ্কার হাত তুলে দিয়েছেন যে ওনারা কিছু করতে পারবেন না আমার প্রেগনেন্সির সময় থেকে। তার কারণ ওনাদের 70-র কাছাকাছি বয়স, একজন 70+, একজন 70 ছুঁই ছুঁই। ওনাদের নিজেদের টেক কেয়ার ক্ষমতাই নিজেদের নেই, তো ওনারা আমার প্লাস বাচ্চার টেক কেয়ার একদমই করতে পারবেন না। সেই কারণে ওখানেও কোনো মানুষের হেল্প পাওয়া যাবে না বলে শ্বশুরবাড়িতে থাকা হয় না। এবার তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে ওনাদের টেক কেয়ার কে করছেন। আমার বিয়ের পর থেকে আমি যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম, একটানা 10 মাস আমি করেছি। আমার হাজব্যান্ড তখনও ব্যাঙ্গালোরে। আর তারপর যখন মাঝে মাঝে যেতাম বছরে 2বার করে, তখন আমি করতাম। আমি সামনে থাকলে আমিই করি, সেটা আপনারা এর আগে ভিডিওতে দেখেওছেন। আর সব সময় নিত্যদিন তাদের বক্তব্য, তারা গ্রাম ছেড়ে শহরে আমাদের কাছে যাবেন না। তাই সে আমাদের পক্ষে তো গ্রামে এসে কাজ ছেড়ে থাকা সম্ভব ছিল না, সেই কারণে ওনারা গ্রামে। এবার ওনাদের দেখভাল করেন ওনাদের ছোট মেয়ে, আমার ছোটদি, তাকেও আপনারা ভিডিওতে দেখেছেন। আমার হাজব্যান্ডের যিনি ছোটদি, উনি বাপের বাড়িতেই থাকেন 1 বছরের মধ্যে 11 মাস, 11.5 মাস বলা যায়। শ্বশুরবাড়ি খুবই কম যান, কারণ উনি উইডো, বিধবা। তো উনি ওনার ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকেন রেগুলার বেসিসে। তো উনি দেখভাল করেন, এবং সেজন্য বলা যায় আমি এবং আমার হাজব্যান্ড অনেকটা নিশ্চিন্ত যে কেউ একজন আছেন। হ্যাঁ, উনি যদি না থাকতেন হয়তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে আমরা নিয়ে যেতে বাধ্য হতাম জোর করে কিছুটা, ওনাদের মন না চাইলেও। আসলে গ্রামের মানুষ তো, তাই শহরের দেশলাই বাক্সে বন্দি হতে একদমই চাই না। সেটা না তো আমার মা বাবা, না তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, কেউই চান না। ওনাদের খোলামেলা খামার বাড়ি, বাগান বাড়ি, উঠোন, এইসব জায়গায় থেকে খোলা হাওয়া খেয়ে অভ্যস্ত ওনারা, তো ওনারা এখানেই থাকতে অভ্যস্ত। এই গেল সব কিছুর কথা। পদ্মর দেখভাল তো ওনারা একদমই করতে পারেন না, কখনোই পারেননি, আমার দেখভালও করতে পারেন না। এবার আমার দেখভাল করার প্রশ্ন আসছে কোথার থেকে। আমার দেখভাল এই কারণে, আমি 2022-23 অবধি খুব সুস্থ ছিলাম, নিজের কাজ নিজে করতে পারতাম, অন্যকেও সাহায্য করতে পারতাম, 80% সুস্থ ছিলাম। আর মনে ছিল অদম্য জোর, অদম্য ইচ্ছা শক্তি। 2023 থেকে আমার হঠাৎ করে ভীষণ শরীর খারাপ হয়। সেই শরীর খারাপের কথা না হয় অন্য আরেকদিন বলবো, কী শরীর খারাপ। 2023 থেকে আমার হাজব্যান্ডের কাছেই আমি ছিলাম, 2023 থেকে 24 একটানা, ওই শরীর খারাপ অবস্থাতেও। তখন কিছুটা কষ্ট পেয়েছি, কিছুটা হাজব্যান্ডই টেক কেয়ার করেছেন। ওনার যেটুকু টাইম অফিস থাকতো না সেটুকু টাইম উনি করেছেন, যেটুকু টাইম উনি অফিসে থাকতেন বেশিরভাগ টাইমটাই, সেটুকু টাইম আমি কষ্ট পেয়েছি। এইভাবেই দিন কেটেছে। এই গেল আমার ইন্ট্রোডাকশন। এরপর যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আর আমার শ্বশুরবাড়িতে কে কে আছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর আমার বড় ভাগ্নি, তার নাম পিপাই। আপনারা তাকেও ভিডিওতে দেখেছেন। সে বরাবর ছোট থেকে মামা বাড়িতেই মানুষ, সে মামা বাড়িতেই থাকে। তার এটাই বাপের বাড়ি, এটাই মামা বাড়ি, এটাই সব কিছু তার। আর মেজদি শ্বশুর বাড়িতে থাকেন, উনি চাকরি করেন। ওনার এক মেয়ে পুচকু, যাকে আমি বলেছি বা রিমি বলেছি ভিডিওতে, সে পদ্মফুলের ছোটদি। পদ্মফুলের 2 দিদি, পিপাই আর রিমি। তো সেই রিমি হচ্ছে মেজদির মেয়ে। মেজদি ওনার শ্বশুরবাড়িতে থাকেন, উনি চাকরি করেন। দুর্ভাগ্যবশত ছোটদি খুবই শিক্ষিত, খুবই ভালো, কিন্তু ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে উনি এখানে শ্বশুরবাড়ি খুবই কম যান, বছরে 7 দিন কি 10 দিন যান।
ওনার ছেলেও এখানেই মানুষ হচ্ছে, মামাবাড়িতে থেকে মামাবাড়িতেই থাকেন সবাই মিলে। এই কিছুটা বলতে পারেন জয়েন্ট ফ্যামিলির মতো ফ্যামিলি আমাদের, বেশ ভালোই দিন কাটে। ওখানে গেলে খুব জাঁকজমকে হই হুল্লোড়ে কেটে যায়। কিন্তু যেহেতু পদ্মকে দেখার বা আমাকে দেখভাল করার কেউ নেই, সেই কারণে একটানা ইচ্ছে থাকলেও থাকতে পারি না। আর হাজব্যান্ডের কাছে কেন থাকি না? কারণ ব্যাঙ্গালোরে আপনারা সকলেই জানেন বা সার্চ করে দেখতে পারেন নেটে, কাজের লোকের বেতন হচ্ছে মিনিমাম 30,000 25,000 এরকম, সেটাও 8 ঘন্টা কি 12 ঘন্টার, 24 ঘন্টা নয় কিন্তু। তো আমার পক্ষে এতটা টাকা দেওয়া সম্ভব নয় কি আমি 30,000 টাকা ন্যানিকে বা আয়াকে দিয়ে দিলাম বা কাজের লোককে দিয়ে দিলাম, তারপরে আমার সুন্দরভাবে সংসার চলবে না, সে ক্ষমতা এখনও আমার হয়নি সত্যি কথা বলতে। তাহলে দিনের শেষে কিছুই বাঁচবে না, কারণ ওখানে ভীষণ কস্টলি জায়গা, আপনারা সকলেই জানেন। ব্যাঙ্গালোর হচ্ছে ভীষণ কস্টলি, প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম। দিন শেষে আমাদের ঘর ভাড়াই লাগে 30-40 হাজার টাকা, সব মিলে, ইলেকট্রিক, গ্যাস, জল, ঘর সব মিলে। তারপর নিজেদের খাওয়া আছে, যে জলটা খাই সেটাও কেনা, যে জলটা বাসন ধুই কাপড় কাচি সেটাও কেনা, আর সবটাই আর কি কেনা ওখানে। ভীষণ কস্টলি। ব্যাঙ্গালোর আমার ভীষণ প্রাণের শহর, ভীষণ প্রিয় জায়গা, কিন্তু থাকতে পারি না এখন বাচ্চা নিয়ে একটাই কারণে, ওকে দেখভাল করার কেউ নেই সেই কারণে। আর আমার বাবার বাড়িতে কে কে আছে? আমার বাবা, মা, আমার দাদা, একমাত্র দাদা, আমার বৌরানী মানে দাদার বউ, আর অলি পিসি আপনারা সকলেই দেখেছেন, যার কাছে আমরা ছোট থেকে মানুষ হয়েছি, তিনিও আমাদের পরিবারের সদস্য একজন। ব্যাস। আর এখন প্রধান সদস্য বলতে পদ্মফুল। ব্যাস, এই পর্যন্তই। আশা করি আপনাদের সব কিছুর ক্ল্যারিফিকেশন দিতে পেরেছি। আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। আর আমার হাজব্যান্ড কী করে বলা হলো না, তাই না? আমার হাজব্যান্ড হচ্ছে IISc, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর, সেখানে প্রজেক্ট সায়েন্টিস্ট বা জুনিয়র সায়েন্টিস্ট যাই বলবেন, ওখানে উনি চাকরি করেন। আমি কি করতাম? আমি মেডিকেল ফিল্ডে ছিলাম, মেডিকেল ফিল্ডে আমি পড়াশোনা করতাম প্লাস চাকরি করতাম। দুর্ভাগ্যের বিষয় যে 2023 সালে পড়াশোনা বা চাকরি কোনোটাকেই আর 2023-এর শেষে এসে আর কন্টিনিউ করতে পারলাম না, শরীর আর ছাড় দিল না। তার আগে অবধি করতাম। একদিন না হয় সেসব গল্পের কথাও বলবো, কে কী নিয়ে পড়াশোনা করেছি এইসব। আর আমার শরীর খারাপের কথাও একদিন বলবো। আর পদ্মফুলকে বড় করতে গেলে আপনাদের সকলকে পাশে চাই, আপনাদের আশীর্বাদ ওর মাথার ওপর চাই। তাই আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন, ও যাতে সুস্থ থাকে, ওকে যাতে আমি খুব ভালো মানুষ করতে পারি। দিন শেষে আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরি। কে কত বড় চাকরি করে সেটার থেকেও বড় কে কত ভালো মনের মানুষ। আপনারা আশীর্বাদ করবেন পদ্ম যেন খুব ভালো সুস্থ থাকে, খুব ভালো মনের মানুষ হয়, যেন মানুষের সেবা করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। চলুন আজ তাহলে এই অবধিই থাক, আবার দেখা হবে অন্য কোনো একটি গল্পে, অন্য কোনো একদিন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।